এবার ইমেইলে চলে যাব এবং ইমেইলটা আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন যে ভাইয়া মেবি আপনারা শুনেছেন about the horrible stories of Cox's Bazar to Teknaf Marine Drive Highway. I would like to share one. Okay, and তার ঘটনাটা হচ্ছে এরকম যে তখন অনেক সন্ধ্যা, প্রায় 6:45 মানে 6:45 মতন বাজে। রাতে চাঁদ নেই কিন্তু অনেক তারা। এই টাইমে এই রাস্তায় রিক্সা খুবই কম দেখা যায়। তবুও একজন রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি রিক্সা পান, কিন্তু রিক্সাতে কোনো ল্যাম্প ছিল না। তিনি ভাবলেন মাত্র 2 কিলো পথ, ল্যাম্পের দরকার হবে না। রিক্সা চলতে থাকে, তিনি রিক্সায় উঠে পড়েন। এবং যেটা হয় সেটা হচ্ছে জোয়ার থাকার কারণে রাস্তার পাশেই পানি চলে এসেছে। ভালো লাগছিল তার, অনেক বাতাস, কিন্তু তিনি ভুলে যান যে তার যেখানে পৌঁছাতে 15 মিনিট লাগার কথা অলরেডি 45 মিনিট হয়ে গেছে। এমন সময় তিনি যখন যাচ্ছিলেন তখন একজনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পান যে সেই লোকটি পানিতে ভেসে এসেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে তার কাছে যেটা মনে হয় তা হলো যে লোকটি তখনও বেঁচে আছে, কিন্তু সেন্সলেস, এবং তার ডান হাতের একটি আঙুল নেই। তিনি তাকে নিয়ে রিকশাতে উঠলেন। কিছু দূর যাবার পর সেন্সলেস লোকটির সেন্স আসে। তিনি আটকে উঠলেন এবং রিকশা থেকে নেমে দৌড় দিয়ে চলে গেলেন এবং বললেন যে ভাই আপনি নিচে নেমে পড়েন এবং পালান। এই বলে তিনি জোরে দৌড় দিলেন। রিকশাতে বসে থাকা ব্যক্তিটি খুবই অবাক হলেন যে কেন এরকম একটা আচরণ করার কি দরকার, যে আমি তাকে তুলে নিয়ে আসলাম। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে সে উদ্ভটভাবে রিকশা থেকে নেমে দৌড় দিল, উল্টে আমাকে বলছে যে ভাই আপনি পালান। পিছনে ঘুরে অবাক হয়ে দেখলেন, কিন্তু যখন সামনে ঘুরলেন তখনই সেন্সলেস হয়ে পড়লেন। যখন সেন্স আসে তখন তিনি নিজেকে খুঁজে পান সেই জায়গায় যে জায়গায় তিনি আগের লোকটিকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলেন, এবং আরো দেখলেন যে তারও সেই আগের লোকটির মতো ডান হাতের একটি আঙুল নেই। এবং সেই সময়টা ছিল 6:55 কিছু পরে, বা সময়টা অবশ্য এখানে উল্লেখ নাই। সময়টা ছিল হয়তো সময়টা উল্লেখ আছে, এবং সেই সময়টাও ছিল 6:55। 6:45 আগের লোকটিকে পেয়েছিলেন, এবং তিনি যখন নিজেকে উদ্ধার করলেন, জেগে উঠলেন তিনিও 6:55 জেগে উঠলেন। খুবই অদ্ভুত ব্যাপার, খুবই আজব ঘটনা, এবং তারও হাতের একটি আঙুল ছিল না। এই ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছেন একজন, তিনি তার নামটি লেখেননি, বাট আমি জানি না, আমি কক্সবাজারে যে এ ধরনের কোনো ঘটনা শুনিনি। কক্সবাজার টু টেকনাফ যে মেরিন ড্রাইভ, সেখানে এরকম ঘটনা ঘটে কিনা, বা আদৌ এই ঘটনা সত্যি কিনা, বা আপনারা শুনেছেন কিনা, সেটা ইচ্ছা করলে আমাকে জানাতে পারেন আপনারা SMS এ। আমাদের একজন লিসনার পাঠিয়েছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত, জিন যেটাই বলেন না কেন, যিনি এক্সপেরিয়েন্স করেছেন তিনি ছাড়া আর কেউ এর বাস্তবতা বুঝবেন না। এবং আমার এই ঘটনাটা আজ থেকে 2 বছর আগে হয়েছিল। একবার কলেজ ছুটি হলে আমি দাদা বাড়িতে যাওয়ার ডিসিশন নেই। আমি রাজশাহী থাকি, আমার দাদা বাড়ি নাটোরে আমি রাত 8টার দিকে পৌঁছাই। ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দাদা বাড়ির দিকে রওনা দেই, এবং যে জায়গায় রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় ওখানে 10টার সময় যাই। তখন শীতকাল ছিল, আশেপাশে লোকজন ছিল না, মাত্র দুটা ভ্যান দাঁড়ানো ছিল, এবং মোড়ের উপরে একটা টি স্টলে 3 জন মানুষ দেখে ভাবলাম ওখানে হয়তো ভ্যান চালক আছে। ওখান থেকে আমার দাদাবাড়ি 5 কিলোমিটারের ভেতরে গ্রামের মধ্যে একজন ভ্যান চালক পেলাম, কিন্তু তিনি একা আমাকে নিয়ে যেতে রাজি হলেন না। ভাড়া বেশি দিতে চাইলাম, তবুও তিনি রাজি হলেন না। এমন সময় দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি যেতে চাইলেন। তিনি দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। একজন বয়স্ক মানুষ যেমন পাঞ্জাবি পায়জামা পরেন তিনি তাই পরা ছিলেন। তার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল। এবারে ভ্যান চালক বললেন যাই আল্লাহর নাম করে। তিনি ভ্যান নিয়ে আসার পর আমি ভ্যানের সামনের দিকে বসলাম, আর বয়স্ক মানুষটি ভ্যানের পিছনে বসলেন। এবং তিনি যখন বলছেন তখন অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমি পেলাম। তিনি যখন বসছেন আর কি ভ্যানে, তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম। আমি ভাবলাম যে বুড়ো মানুষ হয়তো ভালো কোনো আতর মেখেছেন। যাই হোক, ভ্যান চলতে শুরু করলো। রাস্তায় এক জায়গায় একটা বড় বটগাছ আছে,
লোকে বলে অনেক আগে ওখানে নাকি কয়েকটা কবুতর ছিল। জায়গাটা নিয়ে অনেক উইয়ার্ড কাহিনী শোনা যায়। ভ্যান চালক বেশ জোরেই ভ্যান চালাচ্ছিল। হঠাৎ আমি খেয়াল করলাম বয়স্ক মানুষটা আমার পিছনে বসলেও আমি তার আতরের গন্ধ বেশ তীব্রভাবেই পাচ্ছি। তিনি যেহেতু পিছনে বসে আছেন আর ভ্যান বেশ জোরে চলছে, তাই বাতাসে গন্ধটা সামনে আসার কথা না, কিন্তু আমি বেশ তীব্রভাবেই গন্ধ পাচ্ছি। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ওই বট গাছটা থেকে যখন প্রায় হাফ কিলোমিটার দূরে আমরা তখন একটা বিশ্রী গন্ধ পেলাম। আমি ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে এখানে কিছু মরে পড়ে আছে কিনা, যেমন কুকুর কিংবা অন্য কিছু। ভ্যান চালক বললেন যে দিনে এমন গন্ধ পাইনি কিংবা কিছু দেখিনি। হঠাৎ সে বলল, ভাই দেখেন সামনে কোথায় যেন আগুন লেগেছে। আমিও সামনে তাকিয়ে দেখলাম বেশ দূরে কোথায় যেন আগুন লেগেছে। এমন সময় পিছন থেকে বয়স্ক লোকটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। এদিকে যখন আমরা বটগাছটার কাছাকাছি আসলাম তখন হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো। মনে হচ্ছিল ঝড় হচ্ছে, অথচ তখন ডিসেম্বর মাস, ঝড় হওয়ার কথা না। এবারে আবার ওই বয়স্ক মানুষটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। রাস্তায় হঠাৎ অনেকগুলো বিড়াল কুকুর এসে হাজির হলো। তারা বারবার ভ্যানের সামনে পড়ে আর ভ্যান চালক হুটহাট বলে তাদের তাড়ানোর চেষ্টা করে। কোনো মতে আমরা ওই এলাকাটা পাড়ি দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে আমি ভ্যানের পেছনে তাকালাম। উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করা যে তিনি কোথায় যাবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। অথচ এর মাঝে ভ্যান কোথাও থামেনি যে মানুষটা নেমে পড়বেন। আমি ভ্যান চালককে কথাটা বলতেই সে যখন একটু পিছনে তাকায় তখনই ভ্যানটা উল্টে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দাদা বাড়িতে। আমাকে জানানো হলো যে আমাকে আর ভ্যান চালককে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে, আর ভ্যানের চাকাগুলো বাঁকা হয়ে গেছে। ভ্যান চালকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ওই দিন বিকাল থেকে আমার খুব জ্বর আসে। রাতে যখন ঘুমাতে গেছি হঠাৎ রাস্তায় পাওয়া সেই বাজে গন্ধটা আমার ঘর ভরে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আবার সেই বয়স্ক ব্যক্তির আতরের গন্ধ পাই। আমি চোখ খুলে তাকাই। আমার ঘরের লাইট অফ করা ছিল, কিন্তু চোখ মেলেই দেখি সেই বয়স্ক মানুষটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন আর তার শরীরের আলোয় চারিদিক ভরে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এবার তিনি আমাকে বললেন, ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আরো অবাক হলাম এটা দেখে যে তিনি কথাগুলো বললেন অথচ তার ঠোঁট নড়ল না। যাই হোক, এবং আমার শেষ যেটুকু মনে পড়ছে যে বয়স্ক মানুষটা আমার মাথার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন আর তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর সেরকম কোনো প্রবলেম হয়নি, তবে এখনো আমি মাঝে মাঝে ওই বয়স্ক মানুষটার গন্ধ পাই। দুটো ইমেল পড়বো, একটা এসছে জাপান থেকে, একটা এসছে ইটালি থেকে, সেগুলো পরে থাকবে। তবে তার আগে আমি আরেকটা ঘটনায় যাব। আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নামটি এখনো দেখতে পাচ্ছি না, যাই হোক তার ঘটনায় চলে যাই। তিনি লিখেছেন, বেশ কিছুদিন আগে আমি আর আমার এক সহকর্মী একটি বিশেষ কাজে চট্টগ্রাম থেকে রাতের ট্রেনে ঢাকা যাচ্ছিলাম। আমরা যে কামরাটিতে উঠি সেটি ছিল বগির শেষে, টয়লেটের পাশে। সেদিন ট্রেনের যাত্রী অস্বাভাবিক রকম কম ছিল। আমাদের কামরাটিতে আর দুজন অপরিচিত যাত্রী ছিল। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর সবাই ঘুমাবার প্রস্তুতি নেয়। আমি রুম থেকে বেরিয়ে টয়লেট যাবার সময় লক্ষ্য করি টয়লেটের পাশে মেঝেতে এক বৃদ্ধ লোক একটি ব্যাগ নিয়ে হাঁটুর মুড়ি দিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি অতি উৎসাহ নিয়ে তাকে জিজ্ঞাসা করি, চাচা কই যাবেন? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা উঁচু করে আমার দিকে তাকালো। দেখলাম পুরনো সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরিহিত লোকটিকে। দেখলাম থুতনির কাছে এক গোছা সাদা দাড়ি। আরো দেখলাম লোকটার চোখটার বাম পাশের চোখটি ছিল অসম্ভব খোলা এবং ভয়ঙ্কর। লোকটি সেই ভয়ঙ্কর চোখ দিয়ে কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্তির সুরে বলল, ঢাকা। আমি আর কথা না বাড়িয়ে টয়লেট ছেড়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। এলাকা আমার ট্রেনে ঘুম আসে না, তাই বাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে চোখ খোলা রেখে শুয়েছিলাম। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি আমার সহকর্মীও। বুঝতে বাকি রইল না এরা সবাই ট্রেনে ঘুমোতে অভ্যস্ত। এভাবে কিছুটা সময় যাবার পর হঠাৎ লক্ষ্য করলাম দরজার কিছু অংশ
খোলা অংশ দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারি জিনিসটা আর কিছুই না, একজোড়া চোখ। স্বাভাবিকের চেয়ে বড় চোখ দুটি লম্বালম্বি ভাবে আমার দিকে তাকিয়ে একটু পরপর পলক ফেলছে। কিছুটা ভয় পেলেও নিশ্চিত হওয়ার জন্য মনে সাহস এনে উঠে দাঁড়াতেই চোখগুলো চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হ্যালুসিনেশন ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে আবার এসে শুয়ে পড়লাম। শোবার কিছুক্ষণের মধ্যে আমার চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হলো। কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুম ভাঙল একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখলাম অসম্ভব সুন্দর এবং নির্জন একটি জায়গায় আমি হাঁটছি, সাথে অপরিচিত একটা ছেলে। হঠাৎ দেখতে পাই দূরে একদল মানুষ আমাদের দিকে এগিয়ে আসছে। ছেলেটি আমাকে ওই মানুষগুলোকে দেখিয়ে বলল ওরা আমাকে নিতে আসছে। মানুষগুলো কাছে আসতে দেখলাম এরা সবাই বোরকা পরা মহিলা। শুধু ঘোলাটে ভয়ঙ্কর চোখ ছাড়া তাদের কারো মুখ দেখা যাচ্ছিল না। ছেলেটি ওদের সাথে যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছেলেটি জবাব দিল ওদের দেশে। আমি প্রশ্ন করলাম ওরা কারা? ছেলেটি আমার দিকে তাকিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বলল ওরা সবাই জিন। এই কথা শোনার পর সবাই আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিকট আর ভয়ঙ্কর ভাবে হাসি দেয়। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমার ভীষণ অস্থির লাগছিল আর আমি ঘামছিলাম। নিজেকে সহজ করার জন্য পানি খেয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে রুম থেকে বের হয়ে টয়লেটের পাশে দাঁড়িয়ে জানালার দিকে মুখ করে সিগারেট ধরলাম। লক্ষ্য করলাম বৃদ্ধ লোকটি আর সেখানে নেই। এবং একটু পরেই ভারী গলায় পেছন থেকে কে আমাকে ডাকলো। ঘুরে দাঁড়াতে দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। দেখলাম আমার সামনে বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা আমার চাইতে বেশি। ভয়ঙ্কর দুই ঘোলাটে চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। মহিলাটি আমাকে প্রশ্ন করল বাথরুমটা কোথায়? আমি বুঝতে পারছিলাম না কি করব। শুধু ডান হাত প্রসারিত করে বাথরুমটা দেখিয়ে এক দৌড়ে রুমে এসে কলিগকে ডেকে তুলি। তাকে কিছু না বলে বাথরুমের সামনে নিয়ে আসি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে 30 সেকেন্ডের চাইতেও কম সময়ের মধ্যে মহিলাটি উধাও, বাথরুমও খালি। আমার কলিগ বারবার জিজ্ঞাসা করার পরও ব্যাপারটি এড়িয়ে যায়। রুমে এসে বাকি রাতটুকু কাটিয়ে দিই, কারণ ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। না ঘুমিয়ে কাটিয়ে দিই বাকি রাতটা। সকালে ট্রেন থেকে নেমে যে বাসায় যাই তার সামনে ছোট্ট একটা ভিড় দেখতে পাই। একজনকে জিজ্ঞেস করতেই বলে গত রাতে এই বাড়ির একটা ছেলে মারা গেছে। ভিড় এগিয়ে গিয়ে দেখি কফিনের মধ্যে যে মৃত মানুষটি শুয়ে আছে সে আর কেউ না, গত রাত্রে স্বপ্নে দেখা সেই ছেলেটি, যার মুখটি আমার কাছে এখনো জীবন্ত। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজেকে সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই বুঝতে পারি আমার গায়ে প্রচন্ড জ্বর। তাই কাজ শেষ না করেই আমাকে চট্টগ্রাম থেকে ফিরে আসতে হয়। 6-7 দিন আমার জ্বর ছিল, কিন্তু এই ঘটনা কাউকে বলিনি, কেননা আমার কথা বিশ্বাস করবে না। আমি নিজেও ওই ঘটনার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি। শরীর ভালো হবার বেশ কিছুদিন পর আমি একদিন রাত করে বাসায় ফিরছিলাম। হঠাৎ লক্ষ্য করি বাসার সামনে আলোকিত একটা জায়গায় কেউ একজন বসে আছে। ভালো করে খেয়াল করে দেখি এক বৃদ্ধ লোক হাঁটু মুড়ে হাঁটু ভাঁজ করে বসে আছে এবং যার থুতনিতে একগোছা সাদা দাড়ি আর ঘোলাটে চোখ, ভয়ঙ্কর সেই চোখ কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে নামটা জানাননি, নামটা জানালে খুব ভালো হতো। এইটাই ছিল তার ঘটনা। শুরুতে যে ঘটনাটি রয়েছে সেটি আমি যে বলছিলাম যে দেশের বাইরে থেকে অনেকে যারা শোনেন কষ্ট করে তারা আমাদের ইমেল করেও জানিয়ে দেন। সো সেরকমই একজন তিনি আমাকে বলেছেন, আমাকে SMS করেছেন এবং তার নামটা হচ্ছে শান্ত জাপান থেকে এসএমএসটি করেছেন এবং তিনি বলছেন যে সময়ের প্রবাহে আচ্ছা প্রথম যে ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে 30 এপ্রিল 1999। তিনি বলেন যে আমরা তখন চিটাগংয়ে থাকতাম। আমি ক্লাস 5-এ পড়তাম। নরমালি বড় হয়ে যাওয়ার কারণে আমাকে আলাদা রুমে থাকতে হতো এবং আমি বাবা মা ছোট বোন থাকতো আরেক রুমে। 30 এপ্রিল রাতেও অন্যান্য সাধারণ রাতের মতো ঘুমাতে গেলাম। ঘুমানোর পর খুব অদ্ভুত একটা কিছু হলো। আমি বলছি না স্বপ্ন দেখেছি, কারণ আমি জানি না যে স্বপ্ন নাকি বাস্তব। দেখলাম একজন মহিলা আমার বেডের কাছে দাঁড়ানো। মহিলাকে দেখার সাথে সাথে আমি বিছানায় উঠে বসলাম। বসার পর আমাকে বলল চলো আমরা আজ ঘুরবো আর দেখবো। ঠিক উনি ব্র্যাকেটে আবার লিখে দিয়েছেন, ঠিক যেভাবে লিখলাম সেভাবেই মহিলা কথাটা বলেছিল। আমি আবার রিপিট করছি, চলো আমরা আজ ঘুরবো আর দেখবো।
আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই আমি দেখলাম আমাদের গ্রামের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি এবং আশেপাশে অনেক মানুষ, আমার চাচা চাচি, ফুপা ফুপু সবাই কান্না করছে। আমি অবাক হয়ে সব দেখছিলাম। হঠাৎ করে কে যেন চিৎকার করে বলল, লাশ এসে পড়েছে। এবং অনেকটা আমার মতো দেখতে একটা ছেলে দৌড় দিয়ে নদীর দিকে যাচ্ছে। আমিও ওই ছেলেটির পেছনে দৌড় দিলাম। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা, চাচা এবং আরো কিছু পরিচিত মুখ একটা কফিন নামাচ্ছে এবং নৌকার ভেতর আমার আম্মা চিৎকার করে কাঁদছে। আম্মাকে কয়েকজন মিলে ধরে নৌকা থেকে নামাচ্ছে এবং আমার মতো দেখতে সেই ছেলেটা পাগলের মতো চিৎকার করে কাঁদছে। তারপর হঠাৎ করে দেখি আমার বেডরুমের বিছানার ওপর বসে আছি, ইলেকট্রিসিটি নাই, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বাবা বলে চিৎকার দিলাম। একটু পরেই বাবা মোমবাতি নিয়ে আমার রুমে আসলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম দুঃস্বপ্ন দেখেছি। বাবা হাসতে হাসতে বললেন গাধা। তারপর আমি বাবাকে অনুরোধ করলাম আমার সাথে ঘুমাতে। বাবা ঠিক আছে বলে আমার সাথে ঘুমাতে গেলেন। ঘুমানোর সময় বাবা বললেন, কি ব্যাপার, তোর রুমে এত সুন্দর গন্ধ কেন? কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছিলাম না। পরের দিন সকালে সব ঠিক, আমার সব মনে আছে, কিন্তু ওই মহিলার চেহারাটা মনে করতে পারছিলাম না, কোনো রকমেই মনে আসছিল না। সময়ের প্রবাহে আমি আস্তে আস্তে ওই কাহিনীটা প্রায় ভুলে গেছি। বলতে গেলে ওটা আমি দুঃস্বপ্ন ভেবে মুছে ফেললাম আর মুছে ফেলার চেষ্টা করলাম। 2000 সালে বাবা ফার্স্ট হার্ট অ্যাটাক করে। 2002 এর ভেতরে বাবা অলরেডি 2বার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাকের পর বাবা অনেক চেঞ্জ হয়ে যায়। সবসময় একা ঘুমাতো। মা রাতে সবসময় বাবা ঘুমাচ্ছে নাকি সব ঠিক আছে কিনা দেখার জন্য বাবার রুমে উকি দিত। একদিন রাতে মা বাবাকে দেখার জন্য রুমে ঢুকতেই দেখে যে বাবার রুমে 3টা বিড়াল ঘুমাচ্ছে। মা অনেক অবাক হলো। বাবার রুমের জানালা সব খুলে ঘুমাতেন। হার্ট অ্যাটাকের পর থেকে উনি বন্ধ ঘরে থাকতে পারতেন না। প্রায় দেখা যেত 3টা বিড়াল বাবার রুমে ঘুমিয়ে থাকত। বিড়ালগুলো অন্য রুমেও যেত না এবং শুধু রাতে আসতো, মেবি রাত 2টা-3টার দিকে। আমার তখন প্রচন্ড অ্যাকোয়ারিয়ামের নেশা। বাসার প্রত্যেক রুমে অ্যাকোয়ারিয়াম ছিল। মা বলতো বিড়ালগুলো মাছের লোভে আসে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বাবার শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাওয়ার কারণে চিটাগাং থেকে ঢাকার মিরপুর 2 একটা হসপিটালে আমার বাবাকে ভর্তি করানো হয়। তারপর বাবার ওপেন হার্ট সার্জারি হয় 7 এপ্রিলে। বাবার জন্য আমাদের গ্রামের বাড়িতে মিলাদ পড়ানো হবে এবং আরো কিছু পারিবারিক কাজ থাকায় আমাকে 28 এপ্রিল গ্রামের বাড়িতে যেতে হয়। আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লার দাউদকান্দিতে। 30 এপ্রিল সকাল 7টায় খবর পাই বাবা মারা গেছে। বাড়িতে কান্নাকাটি হতে থাকে। দুপুর 1:30-এর দিকে কেউ একজন চিৎকার করে লাশ এসে পড়েছে। আমি দৌড় দিয়ে নদীর ঘাটে যাই। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা, চাচা নৌকা থেকে বাবার কফিন নামাচ্ছে এবং আমার মা চিৎকার করে কাঁদছে নৌকার ভেতর। হঠাৎ আমার মনে পড়ে, আরে এই সিন তো আমি আগেও দেখেছি, একদম সেই রাতের দেখার মতো, হুবহু একই রকম, একই ঘটনা, কোনো চেঞ্জ নেই। বাবা মারা যায় 30 এপ্রিল 2002 সকাল 5:20 এবং আমি কিভাবে 1999 সালের 30 এপ্রিলে সেটা দেখতে পাই। বাবা মারা যাবার পরে 3টা বিড়াল এই বাড়িতে আর কখনো দেখা যায়নি। এই ছিল ঘটনা। এবং এবং তিনি যেটা বলছেন যে আমার মাথায় কিছু চিন্তা আসে। বাবা ছিলেন 7 ভাই। বাবার 3 ভাই মারা যায়, দুইজন হার্টের রোগে, একজন ক্যান্সারে, এবং এই ধরনের প্রবলেম তাদের বাসায় ছিল। সো এই যে আমি আরমান ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে দেখা যায় না যে এই যে আগে থেকে আলামত বা এই যে বিড়ালগুলো দেখতে পেল, এরকম কি মানে এটার কি কোনো ব্যাখ্যা আছে বা এটার কোনো এক্সপ্লেনেশন আছে? যে 3টা বিড়াল হঠাৎ করে মাঝরাত্রে বাসায় এসে উপস্থিত হলো, এটার কারণটা কি মনে হয়? মানে এটা কি কেউ মরার আগে যদি এরকম হয় যে দেখা যাচ্ছে হঠাৎ করে চেঞ্জ, এই যে যিনি আমাদের ইমেলটি করেছেন তিনি বলেন যে তার বাবা মারা যাবার আগে এরকম দেখা যেত 3টা বিড়াল ঘরে ঘুমোচ্ছে। ডেফিনেটলি মরার আগে তো কিছু আলামত তো দেখা যায়, কিন্তু আমি যতটুকু জানি, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যতটুকু জানি, যে মরার আগে যে মরে সেই আলামতটা দেখতে পারে বা ফিল করতে পারে। ওকে, যেমন এরকম অনেক পরিচিত আছে আমার, যে মারা যাওয়ার আগে 7-8 দিন আগে বলতেছে আমি আর থাকবো না বেশি দিন, ঠিকই 7-8 দিন পরে মারা যায়। মানে যারা মারা যায় তারা কিন্তু একটা বুঝে 1-2 মাস আগে আলামত কিছু থাকে আপনার, মানে এই রেডিও ফুর্তি.fm।
এনিওয়েজ, আমার কাছে প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু ইমেল আছে এবং প্রথম যে ইমেলটি আমি পড়ব সেই ইমেলটি লিখেছেন আমাদেরই একজন লিসনার এবং তার নাম হচ্ছে তাহসিন, এবং তাহসিন লিখেছেন যে আই লিভ ইন নিউ জার্সি, এবং তিনি হচ্ছে 5 বছর ধরে সেখানেই আছেন এবং তিনি বলছেন যে এখন আমি বাংলাদেশে এসে আপনাদের এই ফ্যান্টাস্টিক শো এর কথা শুনলাম, as well as I turned into a regular listener of it. So I would like to share some of my incidents too. এবং তিনি বলেছেন যে about 2 years ago তার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 2009 সালের ঘটনা সেটা, এবং সারপ্রাইজিংলি আজকে দুটো ঘটনা আমার কাছে আছে, দুটো ঘটনাই ঘটেছিল 2009 সালে। আই ডোন্ট নো হাউ। এবং এটা হচ্ছে 2009 সালের আগস্টের দিকে, এবং তিনি সেই সময় ঘটনা বলছেন যে আই গট ম্যারিড অ্যান্ড দেন নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে তিনি চলে যান তার লজ হাউসে। সেখানে 1 উইকের জন্য থাকার প্রিপারেশন হয়। সো দ্য ফার্স্ট ডে ওয়াজ গ্রেট, এবং তিনি বলছেন যে তিনি অনেক মজা করেছেন সেখানে, বাট আফটার 2 days কোন একটা কিছু ঘটতে শুরু করলো, এবং তিনি যেটা মনে করছেন যে তখন ঘড়িতে সময় ঠিক, আচ্ছা মনে করছেন না, তিনি একদম দেখেছেন সময়টা, সেটা হচ্ছে যে ঠিক যখন 9টা বাজলো তখন তিনি বলছেন যে আমি ব্যাকইয়ার্ডে বসেছিলাম, কিছুক্ষণ পর আই ফেল্ট সামওয়ান কলিং মি, এবং তিনি এটা ফিল করার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আমি আশেপাশে তাকিয়ে দেখলাম যে কেউ আছে কিনা, দেন কেউ না থাকায় আমি আর সেটা নিয়ে চিন্তা করলাম না। কিছুক্ষণ পর আবার কেউ আমাকে কল করলো, আমি তখন উঠে ভেতরে যাই, যে চেক করে দেখি যে সবাই বাসায় ছিল না, অনলি মাই ব্রাদার ইন ল অ্যান্ড আমার হাজব্যান্ড তৌশিদ ছিল। এবং তিনি বলছেন তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেউ কি আমাকে কল করেছিল কিনা, এবং দে রিপ্লাইড যে না, কেউ তোমাকে কল করে নাই, এবং বলল যে তারা তো একেবারেই তাকে কোনো কল করে নাই বা কল করার কোনো প্রশ্নই আসছে না। দেন তিনি আবারও ব্যাকইয়ার্ডে গিয়ে বসলেন। এইবার তিনি বললেন যে আমাকে কেউ পেছন থেকে ডাব করলো। আচ্ছা, এবং তিনি বলছেন যে আমি ঘুরে দেখি যে আমার হাজব্যান্ড। আমি ওকে বললাম যে কি ব্যাপার, তুমি তখন আমাকে মিথ্যা বললা কেন, আমি জানি যে তুমি আমাকে ডাকছিলা। এবং সে বলল যে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। তো আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। দেন আমরা অনেকক্ষণ হাঁটলাম, ও আমার সাথে কথা বলছে, বাট আমি ওর কথা কিছুই বুঝতে পারছি না, কজ ও তখন স্প্যানিশ ভাষায় কথা বলছিল, বাট ও স্প্যানিশ বলতে পারতো না। দেন আমি ওকে বললাম যে ইংলিশে কথা বলো, ইংরেজিতে কথা বলার জন্য তাকে আমি বললাম যে প্লিজ ইংরেজিতে কথা বলো। ও তবুও আমার কথায় কান না দিয়ে সেই একইভাবে কথা বলে যাচ্ছে। আমি তখন তাকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবলেম, ক্যান ইউ হিয়ার মি। এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একজন বয়স্ক লোক সেই সময়ই ওই জায়গা দিয়ে পাস করে যাচ্ছিল, যে জায়গায় তারা দুজন মিলে দাঁড়িয়ে কথা বলছিল, এবং তাদের দিকে তাকিয়ে কিছুটা ধারণা করে ফেললো ভদ্রলোক। এবং তিনি বললেন যে ওই ওল্ডি এসে আমাদের বললেন যে ডু ইউ হ্যাভ সাম প্রবলেম, এবং তিনি বললেন যে কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। আমি বললাম যে ওকে, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। দেন উনি বললেন যে তুমি কার সাথে এতক্ষণ কথা বলছিলে। তো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। কেন? সে তখন যেটা বলল যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলে, বাট এবং সে তখন বলছে যে আমি তো কাউকে এখানে দেখছি না, সো তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলে মানে। আমি একটু স্মাইল করে বললাম যে সে আমার সঙ্গে আছে, ইভেন তখন তার হাজব্যান্ড তার সঙ্গেই ছিলেন, সেটাই তিনি বলছেন যে আমার সঙ্গেই আমার হাজব্যান্ড ছিল। দেন সেই লোকটি তার দিকে তাকিয়ে খুব অবাক হয়ে তাকিয়েছিল এবং বলল যে ইউ শুড গো হোম মাই চাইল্ড, এবং জাস্ট গো হোম। দেন সেই লোকটি চলে গেলেন। আমি আবার আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বললাম যে সেই লোকটির মনে হয় কোনো একটা ভুল কোনো ধারণা বা কোনো একটা ঝামেলা আছে, সে মনে হয় কিছু বুঝছে না, এরকম উল্টাপাল্টা কথা বলছে। এটা বলে আমি যখন ওর হাতটা ধরবো ঠিক সেই সময় সে হঠাৎ করে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এবং আমি নিজের চোখে সেই তাকে ভ্যানিশ হয়ে যেতে যেটাকে বলে সেটা দেখলাম, এবং আমার হাতের ভেতর ওর হাতটাও ভ্যানিশ হয়ে গেল এবং পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, এবং এটা খুবই ড্রেডফুল ছিল। এবং তিনি বলছেন যে আমি তখন একদম দেরি না করে বাসায় যেতে স্টার্ট করি, অ্যান্ড বাসায় গিয়ে দেখি যে কেউ নেই এক্সেপ্ট মাই হাজব্যান্ড অ্যান্ড হিজ ব্রাদার।
তো আমি তাকে কুইকলি যে জিজ্ঞেস করি যে তুমি আমার সাথে এরকম ফান করছো কেন, কি ব্যাপার? এবং সে আমাকে বলল যে তোমার কি প্রবলেম, মানে উল্টে তার হাজবেন্ড তাকে যেটা বললো সেটা হচ্ছে বললো যে তোমার কি প্রবলেম, তুমি আবারও সেই একটা রাবিশ কোশ্চেন নিয়ে এসছো। তুমি জাস্ট 1 মিনিট আগে এসেছিলে, 10 মিনিট মানে কিছুক্ষণ আগে এসেছিলে, এখন জাস্ট বললো যে তুমি 1 মিনিট আগে এখানে এসেছিলে, এসে একটা কোশ্চেন করে গেলা, আবার 1 মিনিট পরে আবার এসে আমাকে আরেকটা কোশ্চেন করছো, ওয়াই? এবং জাস্ট ওই মুহূর্তে আমি আমার ঘড়ি দেখলাম এবং ঘড়িতে তখন বাজে 9টা 10। বাট আমি 1 ঘন্টা আমার হাজবেন্ডের সাথে কাটিয়েছিলাম এবং হাজবেন্ডের সাথে 1 ঘন্টা আমি সময় কাটিয়েছিলাম এবং কথা বলেছিলাম এবং কোন একটা জায়গায় গিয়েছিলাম। সেই সময়টা একেবারে পুরোপুরি উধাও। তো এই ছিল ঘটনা এবং এখনো পর্যন্ত তিনি বলছেন যে কি হয়েছিল সেদিন, কার সাথে কথা বলেছিলাম, কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল, আই ডোন্ট নো। এরকম একটা অদ্ভুত ঘটনা যে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পরেও মনে হয়েছে যে এই মাত্র বোধহয় মানে জাস্ট বাসার লোকজন বলছেন যে 1 মিনিট আগে এসে তুমি আমার সাথে কথা বলে গেছো, এখন আবার সেই রাবিশ কোশ্চেনটা নিয়ে কেন এসছো। তো এই ছিল ঘটনা। তো মানুষের জীবনে অনেক আর যাই হোক, আমি ঘটনায় চলে যাই। সেটা ছিল 2009, ডেট মনে নেই। আমি যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিং এ আর এক মেয়ের সাথে আমার তখন খুব ভালো একটা রিলেশন ছিল। আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। আমাদের বিয়ের কথাবার্তা চলছিল সেই সময়। যেহেতু বিয়ের কথাবার্তা চলছে সেহেতু আমাদের প্যারেন্টসরা আমাদের দেখা সাক্ষাতে বারণ করে দিয়েছিলেন। আমরাও তাদের কথা মতো অবাধ্য হইনি। দেখা হতোই না তেমন আমাদের। বাট আমরা একদিন ডিসাইড করলাম যে লুকিয়ে দেখা করব। যেহেতু একই বিল্ডিং এ থাকতাম সেহেতু ঠিক করলাম যে রাতে ছাদে গিয়ে দেখা করব। ওকে এসএমএস দিয়ে জানিয়ে দিলাম যে রাত ঠিক 12টায় যেন ও ছাদে যায়। আমাকে একটা মিস কল দেয়। আমি ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা তখন রেডি হলাম ছাদে যাওয়ার জন্য। বাট ও তখন আমাকে ফোন করে বলল যে বাসায় একটু প্রবলেম হয়েছে, 12টায় না গিয়ে 2টার দিকে যাবে। আমিও রিপ্লাই দিলাম ওকে। দেন আমি রাত ঠিক 2টায় চুপি চুপি ছাদে উঠলাম। সেদিন যে চন্দ্রগ্রহণ আমি জানতাম না। চারপাশ দেখি ঘুটঘুটে অন্ধকার, কোথাও কারো কোনো সারা শব্দ কিছুই নেই, শুধু ঝিঝি পোকাদের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি ওকে খুঁজতে লাগলাম, ভাবছিলাম ও আমার আগে এসে আমার জন্য ওয়েট করছে কিনা। বাট আশেপাশে কোথাও ওকে দেখতে পেলাম না। আমাদের ছাদে একটা অনেক বড় পানির ট্যাঙ্ক ছিল। রাতের অন্ধকারে ওটাকে একটা বিশাল বড় মনস্টারের মতো লাগছিল। ওকে দেখে আমার বুকের পাটা হিম হয়ে গেল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব, থাকবো নাকি চলে যাব। তো প্রায় 30 মিনিট এভাবে চলে গেল। আমি ঠায় দাঁড়িয়েছিলাম, বুক ঢিপ ঢিপ করছিল। হঠাৎ একটা কিসে যেন আওয়াজ হলো। আওয়াজটা আমি কোন দিক থেকে আসছিল ঠিক বুঝতে পারলাম না। তো আমি একা থাকলে অনেক আগে নেমে যেতাম ছাদ থেকে। বাট আমি যদি নেমে যাই ও যদি এসে পড়ে তাহলে কি হবে। সুতরাং আমি নেমে যাচ্ছিলাম না। ঘড়ির কাঁটা কয়টা জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো যে পানির ট্যাঙ্কের পেছনে কিছু একটা নড়ে উঠল। আমার মাথা থেকে ভয়ের যা চিন্তা ছিল সেই চিন্তা একদম সরে গেছিল। আমার মনে হচ্ছিল যে যার জন্য গভীর রাতে আমি ছাদে এসেছি সে নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছে। তখন একদম ভয় টয় সবকিছু ভুলে গিয়ে স্বাভাবিক একটা মানুষ হয়ে উঠলেন তিনি। আস্তে আস্তে আমি ওই পানির ট্যাঙ্কের কাছাকাছি যেতে শুরু করলাম। যত কাছে যাই তত আওয়াজ বাড়তে থাকে। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আওয়াজের উৎস। এবং আমি যখন ছাদের একদম লাস্ট মাথায় চলে আসি তখন দেখি একটা কালো কুচকুচে লোক আমার দিকে তাকিয়ে আছে। লোকটার চোখ নেই। আমি অবাক হয়ে দেখলাম যে লোকটার চোখে যে কোটর আছে বাট চোখ নেই। এক টুকরো হোয়াইট ব্রেডে যদি এক গাদা লাল পিঁপড়া ছেড়ে দেওয়া হয় তবে যেমন দেখা যাবে ঠিক সেই রকম লাগলো ওই কালো লোকটার চোখের কোটরটা। লোকটা আমাকে দেখে হাসলো
আমি আরো অবাক হয়ে দেখলাম যে তার মুখের ফাঁক দিয়ে জিভটা আলতো করে বেরিয়ে আছে। লোকটা দিব্যি মেয়েলি গলায় আমাকে বলল, এত দেরি করলে কেন? সেই 12টা থেকে এখানে একা একা দাঁড়িয়ে আছি। আমার মাথাটা ঘুরে উঠল, আমার পেটের ভেতর কেমন যেন একটা পাক দিয়ে উঠল। আমার আর কিছু মনে নেই। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে, আমি ছাদে একা পড়ে আছি, আর আমার আশেপাশে পুরো বিল্ডিং এর মানুষ। এই হলো আমার এক্সপেরিয়েন্স। আমি আজও জানি না কি দেখেছি সেদিন, জানি না কি ছিল সেটা। চোখবিহীন সেটা কি কোনো জন্তু ছিল কিনা, নাকি কোনো মানুষ ছিল, নাকি অন্য কিছু ছিল, তো সেটা জানা নাই। বাট শুধু এইটুকু জানি আমি কিছু একটা দেখেছি, কিছু একটা এক্সপেরিয়েন্স করেছি। যা করেছি তার সাথে বাস্তবতার কোনো মিল নেই, বাট ফিল করেছি, আমি নিজের চোখে দেখেছি আমি, যার আজও কোনো সমাধান আমি দিতে পারবো না। আমি কোনো যুক্তিতে যেতে পারবো না, কজ এই জিনিসটা আমি আর কখনো এক্সপেরিয়েন্স করিনি। আর এরপর আমি, আমার বউ, রাতে আমরা অনেক ছাদে হেঁটেছি, দেখেছি, পাশাপাশি হেঁটেছি, বৃষ্টিতে ভিজেছি, বাট কখনো আর কিছু দেখিনি। শুধু আমার ওয়াইফ মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে যেত আর বলে উঠতো, ওই চলো না, ওই যে পানির ট্যাঙ্কের পেছনটাতে যাই। তখনই সেই অভিশপ্ত সেই রাতের কথা আমার মনে পড়ে যেত, আর আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরতাম। এই ছিল ঘটনা। সুতরাং যিনি আমাকে ইমেলটি পাঠিয়েছেন তার সাথে কোনো একটা কারণে তিনি আসতে রাজি হননি, বাট তার ইমেলটি ইন্টারেস্টিং। অ্যান্ড যেটা ঘটনা সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন ছিল আমার তার কাছে, এবং আমি ভেবেছিলাম যদি লাইভ তিনি আমাদের সাথে শেয়ার করতেন তার এই অভিজ্ঞতাটা, তাহলে তাকে সেই প্রশ্নগুলো আমি করতে পারতাম। যদিও তিনি নেই, বাট কিছু প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নগুলো আমি পরে করব। আগে ঘটনাটা পড়ি। সেটা হচ্ছে তিনি লিখেছেন, আমি আমার এক বন্ধুর কাছ থেকে আপনাদের প্রোগ্রামটার কথা শুনে 24 জুনে প্রোগ্রামটা শুনি এবং ভালো লাগার কারণে আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ওকে, তিনি লিখছেন, আশা করছি আপনারা আপনার শ্রোতাদের এটা শোনাবেন। ডেফিনেটলি আমরা শোনাচ্ছি আপনার ঘটনা। তিনি লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর 6 মাস। আমি অফিসে যাই সকাল 10টার দিকে এবং ব্যাক করি সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে। প্রায় 4 মাস আগে একদিন সকাল 11টার দিকে আমার ওয়াইফ লক্ষ্য করলো যে আমার মেয়ে একা একা খেলছে এবং বলছে, বাবা এটা ধরো, ওটা আমাকে দাও, তুমি চুপ করে বসে আছো কেন, ইত্যাদি। এটা দেখে আমার ওয়াইফ মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি কার সাথে খেলা করছো? তার উত্তরে মেয়ে বলল, বাবার সাথে। তো এর প্রেক্ষিতে আমার ওয়াইফ বলল, বাবা তো অফিসে চলে গেছে। এটা শুনে আমার মেয়ে বলল, না, বাবা অফিসে যায় নাই, ওই তো খাটে শুয়ে শুয়ে আমার সাথে খেলছে। বলেই মেয়ে দৌড়িয়ে গিয়ে খাটের ওপরে জড়িয়ে অদৃশ্য কি যেন একটা ধরলো আর বলল, আমার বাবা এই যে। আমার ওয়াইফ লক্ষ্য করলো মেয়েটা এমন ভাবে ধরলো যদি ওখানে কিছু না থাকতো তাহলে মেয়েটা খাট থেকে পড়ে যেত। এটা দেখে আমার ওয়াইফ আমাকে ফোন করে জানালো। আমি তাকে বললাম, বাচ্চা মানুষ মিথ্যা মিথ্যা খেলছে, সব বাচ্চারা এরকম খেলে, ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যাপারটাকে একদমই পাত্তা দিলাম না, কিন্তু আমার মেয়ের প্রবলেমটা দিন দিন বাড়তে লাগলো। আমার ওয়াইফ লক্ষ্য করলো আমি আগে অফিসে চলে আসার পর আমার মেয়ে তাকে আমাকে অনেক বিরক্ত করত, কিন্তু এখন সে আর বিরক্ত করে না। এমনকি দুপুরে ঘুমও একা একা ঘুমিয়ে পড়ে। জিজ্ঞাসা করলে বলে, বাবার সাথে ঘুমাবো, তুমি রুম থেকে চলে যাও। আমাকে প্রায়ই আমার ওয়াইফ বলতো, কিন্তু আমি এক কান দিয়ে কথা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতাম। প্রায় 1 মাস পরের ঘটনা, আমার ওয়াইফ সাডেনলি দেখলো যে মেয়ে ঘরে নেই আর বাইরে যাওয়ার দরজা খোলা। আমার ওয়াইফ চিন্তা করলো বাসাতে 3 জন, আমি, আমার ওয়াইফ ও আমার মেয়ে, এছাড়া আর কেউই নেই। আর গেটের লকগুলো এমন ভাবে লাগানো হয়েছে যে বাচ্চারা খুলতে পারবে না। আরো মজার ব্যাপার হলো আমার মেয়ের পক্ষে ডোরের সিকিউরিটি চেইন খোলাটা অসম্ভব ব্যাপার। আমার ওয়াইফ এই অবস্থা দেখে নিচে দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করলো, মেয়ে কি বাইরে গেছে? দারোয়ান বলল, হ্যাঁ, স্যারের সাথে বাইরে গেছে। আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো, ও কখন এলো? দারোয়ান বলল, তা তো বলতে পারবো না, কিন্তু ওপর থেকে নেমেছেন। আমার ওয়াইফ চিন্তা করলো যদি বাসাতে সে আসে তাহলে দরজা খুললো কিভাবে। আর তাকে না বলে আমাদের গাড়ি নাই, ড্রাইভারও নাই, তারপরও চিন্তা করলো হয়তো ড্রাইভার গাড়ির গ্যাস আনতে গেছে। সে অস্থির হয়ে উপরে উঠে এসে আমাকে ফোন দেওয়ার জন্য সেল ফোনটা হাতে নেয়, কিন্তু লক্ষ্য করলো ফোনটা বন্ধ, কোনোভাবেই ফোনটা চালু হচ্ছে না। সেল ফোন ব্যবহার করার কারণে আমার নাম্বারটাও তার মনে নেই। প্রায় 2 ঘন্টা পরে আমার মেয়ে ঘরে ফেরে এবং তার বাবার সাথে।
আমার ওয়াইফ না বলে যাওয়ার জন্য অনেক বকাবকি করলো, কিন্তু আমি নাকি কোনো কথার উত্তর না দিয়ে বললাম, মেয়ের খিদে লেগেছে, খাবার দাও বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমার ওয়াইফ টেবিলে খাবার দিয়ে এসে দেখে আমি ঘরে নেই, ওয়াশরুমেও নেই। আমার ওয়াইফের কিছুটা খটকা লাগে। সে তার সেল ফোনটা হাতে নিয়ে চেক করলো, সেল ফোনটা দেখলো এবং সে অবাক হলো যে ফোনটা কিছুক্ষণ আগেও অন হয়নি, এখন সেটা চলছে উইদাউট এনি বাটন। মানে সেটা হচ্ছে যে কোনো বাটন টাচ করার আগেই সাথে সাথে আমাকে কল করে জিজ্ঞাসা করলো, মানে কল চলে গেল আর কি, তুমি না বলে কোথায় গেলে? আমি তোমার জন্য টেবিলে খাবার দিলাম। আমি তো আমার ওয়াইফের কথা শুনে অবাক। আমি বললাম, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো অফিসে, সকাল থেকে মিটিং এ আছি। এটা বলে আমি রেগে ফোনটা বন্ধ করে দিই। মিটিং শেষ করে আমার রুমে ফিরে কাজের চাপে সবকিছু ভুলে গেলাম। বাসাতে ফিরলাম রাত 9টায়। বাসাতে ফেরার পর ওয়াইফ পুরো ঘটনাটা বলল, নিচে থেকে দারোয়ানকেও ডাকলো, দারোয়ানও একই কথা বলল। আমি তো পুরোপুরি আকাশ থেকে পড়লাম, এটা কিভাবে সম্ভব? আমি সাথে সাথে বাবাকে কল করলাম। আমার বাবা থাকেন আমাদের মিরপুরের বাড়িতে। আব্বু আমার বিস্তারিত সব শুনে আমাকে বলল, তোমরা সবাই আমার বাসাতে চলে এসো, এক মুহূর্ত অপেক্ষা করবে না। আমি অপেক্ষা না করে মিরপুরের বাসাতে চলে যাই। এর পরের দিন আব্বু মিরপুরের এক হুজুরকে নিয়ে আমার ধানমন্ডির বাসায় যান এবং ঘর বাঁধাই করে দেন। এরপর থেকে কোনো সমস্যা আর হয়নি। এখন আমার মেয়ে পুরোপুরি ঠিক আছে, আগের মতোই খেলছে, কিন্তু তার মার সাথে। মেয়েকে জিজ্ঞাসা যদি করা হয়, ওই দিন কোথায় গিয়েছিলে, উত্তরে মেয়ে বলে, বাবার সাথে ঘুরতে, অনেক কিছু খাইয়েছে, আইসক্রিম, চকলেট, মিষ্টি। আমার বাবা অনেক ভালো। যাই হোক, নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন যিনি আমাকে ইমেলটি করেছেন। আমি নামটা প্রকাশ করছি না, যেহেতু তিনি বলেছেন, নিষেধ করেছেন। তো আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দারোয়ানকে কি এটা জিজ্ঞাসা করা হয়েছিল নাকি যে সে যেরকম তার স্যারকে ঢুকতে দেখেছিল, অর্থাৎ আপনাকে ঢুকতে দেখেছিল, বেরোতেও দেখেছিল কিনা এরকম? আর অবশ্যই প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনি যে বাসায় গেলেন এবং যদি আপনার ওয়াইফ যদি দরজা না খুলে দেয়, তাহলে সিকিউরিটি চেন যদি আপনার মেয়ের পক্ষে খোলা না সম্ভব হয়, তাহলে দরজাটা খুলল কে? আর তার চাইতে বড় কথা হচ্ছে যে ড্রাইভার কি আপনাকে নিয়ে গিয়েছিল, মানে আপনাকে নিয়ে কি বাড়ি থেকে বেরিয়েছিল, মানে গাড়ি নিয়ে ড্রাইভার আপনাকে নিয়ে গিয়েছিল, সেটা কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এই কয়েকটা প্রশ্ন আমার ছিল। এই কয়েকটা প্রশ্ন ইচ্ছা করলে আপনি উত্তর আমাকে পাঠিয়ে দিতে পারেন SMS এর মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে, হোয়াটএভার আপনি যেটা পছন্দ করেন আর কি। আমি এখন, আমাদের সঙ্গে বেশ কিছু গেস্ট রয়েছেন। আমি আগেই বলে রাখি যে আজকে যত রাত হবে ঘটনার ভয়াবহতা তত বেশি বাড়বে আশা করছি। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক রাত পর্যন্ত জাগতে হবে এবং ঠিক থাকতে হবে। সো সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। আর সেই সাথে আমি একটা ঘটনায় যাব। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এমন একজন যার জীবনে অনেক ঘটনা ঘটেছে এবং তিনি এখন এই ব্যাপারগুলো মোটামুটি বুঝে গেছেন। আর তিনি এখন, মানে এই পর্ব আমি শুনি এবং আজকে ফার্স্ট SMS করলাম। থ্যাংক ইউ, আপনার ফার্স্ট SMSটি আমি পড়ে ফেলেছি। মিহির লিখেছেন বসুন্ধরা থেকে যে ভূত FM আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর কিং অব দ্য ওয়ার্ল্ড লিখেছেন ফ্রম বরিশাল, ভূত FM শুনে আমার ভালোই লাগে, থ্যাংকস রাসেল ভাই, আরো ভয়ঙ্কর কিছু শুনান, ট্রাই করব আরো ভয়ঙ্কর কিছু শোনানোর জন্য। এই মুহূর্তে যারা ইমেল করেন আমাকে, সেরকম একটা ইমেল আমার কাছে রয়েছে, যে ইমেলটি আমি পড়তে চাচ্ছি এবং আমাকে SMS করেছেন, ইমেলটি করেছেন, হাই আই এম জুলকার মামুন ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন যে আমি ভূত FM এর একজন নিয়মিত লিসনার। আমার জীবনের কিছু চরম অভিজ্ঞতা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার জীবনের, এবং তিনি বলেছেন আমি বর্তমানে চিটাগং এর লালখান বাজারে থাকি। যখন আমরা প্রথম এই জায়গায় আসি তখন আমাদের এই জায়গাটি ছিল খুবই নোংরা, প্রচুর ময়লা ছিল এবং তিনি যেটা বলছেন সেটা কোমর সমান ঘাস ছিল এখানে। বলা চলে যে পুরো এলাকাটা একটা ডাস্টবিন। কোনো ঘর না থাকার কারণে আশেপাশের বিল্ডিং থেকে আমাদের জায়গাটাতে ময়লা ফেলা হতো। তো আমরা এখানে আসার পর সবকিছু পরিষ্কার করে জায়গাটাতে বাড়ি বানাই। একটা কথা বলে রাখা ভালো, আশেপাশের অনেক জন বলতো যে 1971-এ যুদ্ধের সময় নাকি পাক হানাদাররা এই জায়গায় মানুষ মেরে গণকবর করে রাখতো আর কি। যদিও বাড়ি তোলার সময় কিছুই পাওয়া যায়নি। যখন আমরা লালখান বাজারে আসি
তখন আমি ক্লাস 5-এর স্টুডেন্ট। হঠাৎ একদিন সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেলে আমি ও আমার আম্মা বসেছিলাম। কারেন্ট না থাকার কারণে মোমবাতির আলোতে আশেপাশে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিল না। সন্ধ্যায় মাগরিবের আজান দিচ্ছিল, তখন আমি দেখি আমাদের উঠান দিয়ে খুবই উজ্জ্বল সাদা রঙের একটা শ্যাডো পূর্ব দক্ষিণ সাইড হতে উত্তর পশ্চিম সাইডে চলে যাচ্ছিল। আমি যেহেতু দরজার পাশে বসেছিলাম, ক্লিয়ার দেখতে পেলাম, এবং আমার থেকে 5-6 হাত দূরে ছিল সেই জিনিসটা। আর যেহেতু সব দিকে বাউন্ডারি ওয়াল ছিল, বাহিরের মানুষ আসার প্রশ্নই আসে না। যেহেতু আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি, শুধু দেখলাম একটা লাশকে যদি কাফনের কাপড় পরিয়ে, একটা লাশকে কাফনের কাপড় পরালে যেমন লাগবে ঠিক তেমন ছিল। আর পা মাটিতে টাচ করা সত্ত্বেও দেখছিলাম যে ওইটা ভেসে ভেসে যাচ্ছে, মানে পা মাটিতে ছিল বাট মনে হচ্ছিল যে ভেসে ভেসে মনে হয় যাচ্ছে। ঘোর অন্ধকারে পুরো একটা উজ্জ্বল সাদা রঙের শ্যাডো ক্লিয়ার দেখতে পেলাম। ওইটা এত আস্তে যাচ্ছিল যে আমার চোখের সামনে প্রায় 3-4 সেকেন্ড ছিল। চিৎকার করে আম্মাকে বললাম, এটা কি দেখো আম্মা। অবশ্য ততক্ষণে তিনি আর সেটা দেখতে পাননি, বাট বুঝতে পেরেছিলেন, কিন্তু আমাকে কিছু বলেননি। তুই ভুল দেখেছিস। বুঝতে পারলাম না ভালো জিনিস দেখলাম নাকি খারাপ জিনিস দেখলাম। আম্মা অবশ্য পরে বলেছে, কজ তখন যদি বলতো আমি আরো বেশি ভয় পেতাম। আমাদের জায়গাটা খারাপ কিছু একটা আছে তা প্রথম বুঝে উঠতে পারেন আমার আম্মা। উনি যখন খাটে ঘুমাতে যেত, মাঝে মাঝে নাকি খাট নিচ থেকেই জোরে জোরে কেঁপে উঠত। প্রথম বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারতেন। আমার বড় ভাইয়াও মেজো ভাইয়া কেউ রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মাথায় টোকা দিয়ে ডিস্টার্ব করত কেউ। কিন্তু যখন আমাদের বাসায় মেহমান আসতো, তাদের অবশ্যই ডিস্টার্ব করা হতো, মানে এটা মাস্ট ছিল, যখন কোনো মেহমান বাসায় আসবে তখন তাদের ডিস্টার্ব করা। যেমন একদিন আমার ছোট খালা বেড়াতে আসলো, তিনি যখন দুপুরের দিকে ঘুমাতে গেলেন, হঠাৎ করে খাট কেঁপে উঠল। আর এক খালা রাতে ঘুমানোর সময় মাঝরাতে মুখের ওপর বালি ফেলেছিল কেউ। আমার এক দুলাভাই বেড়াতে আসলেন, রাতে তার গায়ের ওপর টেবিল ফ্যান ফেলে দিতে চাইল কেউ একজন। আবার একদিন আমার খালাতো বোনকে এমন জোরে থাপ্পড় মারল যে সে মাঝ রাতে জোরে জোরে কাঁদতে লাগলো। যখন আমরা উঠলাম তখন সে শুধু বলল যে কালো একটা শ্যাডো, দেখতে অনেক লম্বা, মনে হচ্ছে গায়ে কালো লম্বা লোম আছে, ওইটা তাকে থাপ্পড় মেরে গেল এবং তার গলা টিপে ধরতে চেয়েছিল। এই ধরনের ছোট ছোট অনেক ডিস্টারবেন্স ছিল বাসায়। তবে যে বড় দুটি প্রবলেম আছে তার একটি এখন বলছি। আমাকে একবারই ডিস্টার্ব করছিল, মেবি 2000 বা 2001 ঘটনা। আমি তখন 9-10 স্টুডেন্ট হব। তো আর সেটা ছিল স্মরণীয় একটা ঘটনা। রাত তখন প্রায় 3টা বাজে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার কানের পাশে ঘুঁ ঘুঁ শব্দ শুনতে পেলাম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। কয়েকটা শব্দ শোনার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ঘুম ভাঙলেও আমি চোখ খুলিনি। 2-3 সেকেন্ড পর আমি যখন চোখ খুললাম, দেখি আমার ফেস থেকে 6-7 ইঞ্চি ওপরে একটা বিরাট বড় মাথা। হালকা আলোতে দেখতে পেলাম ওইটা শুধু একটা মাথা, কোনো শরীর নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা মাথা। দেখতে পুরো বানরের মতো, কোনো বডি নাই, আর মাথাটা অনেক বড়। মানুষের 4টা মাথায় এক করলে যত বড় হবে ঠিক তত বড় ছিল। চোখগুলো দেখতে লাল, আগুন জ্বলছিল মনে হচ্ছিল। 2টি বড় বড় দাঁত এবং ওপরের চোয়ালে ওই মাথাটা এত বড় হাঁ করল যে আমার পুরো মাথা তার মুখ দিয়ে ঢুকে যাবে এরকম মনে হচ্ছিল। আমি ততক্ষণে বুঝতে পারিনি, তাই ভয়ও পাইনি। ভাবছি আমার মেজো ভাইয়াকে হয়তো বোবা ধরেছে আর সে আমার গায়ের ওপর পড়েছে। আমার পুরো শরীর আর একটু শক্তি নেই এবং আমি নড়তে পারছিলাম না। এইভাবে 2-3 সেকেন্ড যখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, দেখলাম ওই মাথাটা আস্তে আস্তে জাস্ট ভ্যানিশ হয়ে গেল এবং তারপর আমি শক্তি ফিরে পেলাম এবং আমি ফিল করলাম যে ওই খারাপ জিনিসটা আমার বাম হাতটাও চেপে ধরেছিল। ওইটা ইনভিজিবল হওয়ার পর
আমার পূর্ণ সেন্স ফিরে আসে এবং বাম হাতে ব্যথা অনুভব করি, কিন্তু তখন বুঝিনি। যখনই বাম দিকে ফিরে দেখি যে আমার মেজ ভাইয়া অন্যদিকে ফিরে ঘুমাচ্ছে, তখনই সাথে সাথে আমার পুরো শরীর ঘেমে উঠতে শুরু করলো। বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি হয়েছে। সাথে সাথে কাঁথা গায়ে শুয়ে রইলাম আর দোয়া পড়ছিলাম। পরে যখন ফজরের আজান দিল, তারপর ঘুমিয়ে পড়লাম আর কি, এবং সকালে উঠে সবাইকে ঘটনাটা খুলে বললাম। আর নিজ থেকে কেন জানি মনে হলো যে ওই খারাপ জিনিসটা আমাকে ভয় দেখাতে চেষ্টা করেছিল। কিন্তু অতক্ষণ আমি যখন এক দৃষ্টি তাকিয়ে রইলাম, হয়তো আমার চাওয়া দেখে সে হয়তো উল্টো ভয় পেয়েছিল বা এরকম কিছু একটা মনে হয়েছিল তার। বাট পরে আর কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। তার এরকম আরো অনেক ঘটনা হচ্ছে। আমাকে ঘটনাটি পাঠিয়েছেন নাভিদ আদনান আরিফিন অ্যান্ড মেহেদি ইত্তেসান। ওকে, এই দুজন। তো তারা যে ঘটনাটি পাঠিয়েছেন, তারা বলছেন যে হ্যালো ভাই, কেমন আছেন? আমি ভূত এফএম-এর অনেক বড় ফ্যান। প্রতি ফ্রাইডেতে অন্য সব কাজ ফেলে 12টার সময় রেডিও ফুর্তি টিউন করি, ভূত এফএম শুনি। আপনাদের প্রোগ্রামটা আসলে অনেক জোশ। থ্যাংক ইউ সো মাচ। এবার যাই আপনার ঘটনায়। আমার লাইফে একটা রিয়েল ঘটনা আছে, আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে এটা বেশ কিছুদিন আগে ঘটেছে। আমরা তখন বাসা চেঞ্জ করেছি সবে মাত্র। আমরা আগে যেখানে থাকতাম সেটা যশোরের একটা জায়গা। এখন আমরা নতুন বাসায় থাকি, এটাও যশোরে। তো ফার্স্ট 1 উইক তেমন কোনো প্রবলেম হয় নাই, বাট সেকেন্ড উইক থেকে আমাদের সাথে উইয়ার্ড ঘটনা ঘটা শুরু করলো। একদিন রাত 1:30 থেকে 2টার মধ্যকার ঘটনা। আমি আমার ছোট ভাই মেহেদি ঘুমিয়েছিলাম এক খাটে। আমাদের বাসায় তখন যেহেতু নতুন, তাই সিলিং ফ্যান লাগানো হয়নি, তাই আমরা বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে ফ্যানটা ঘটঘট সাউন্ড করে বন্ধ হয়ে গেল। আমরা সেই সাউন্ড শুনে উঠে গেলাম, ভাবতে লাগলাম কি হলো। ঠিক তখনই আমরা একটা কান্নার আওয়াজ পেলাম। আওয়াজটা একটা বোবা মানুষের গোঙানোর সাউন্ডের মতো। একটা বোবা মানুষ কাঁদলে যেমন সাউন্ড হয় তেমন। আমরা বেশ কিউরিয়াস হয়ে উঠলাম এবং ঘটনাটা জানার জন্য আমরা চেষ্টা করলাম। আমরা ফিল করলাম যে সাউন্ডটা টয়লেট থেকে আসছে। আমরা টয়লেটের লাইট অন করলাম, বাট কিছুই পেলাম না। ইভেন কান্নার আওয়াজটাও থেমে গেল। তারপর আবার বেডের কাছে আসতেই দেখলাম যে ফ্যানটা আবার চালু হয়ে গেল। এবার আমরা বেশ ভয় পেয়ে গেলাম। আমরা ওই রাতে পাশের রুমে গিয়ে ঘুমালাম। আমরা ঘটনাটা বড়দের জানালাম, তারা ব্যাপারটা ইগনোর করলো, বলল তোমরা মনে হয় ভুল কিছু শুনেছ। কিন্তু আমার ছোট ভাই ওই রুমে ঘুমাতে চাইল না। বাট আমার মধ্যে একটা কিউরিওসিটি থেকেই গেল এবং আমি দোয়া দুরুদ পড়ে নেক্সট রাতে আবার রুমে একা ঘুমাতে গেলাম। আমার ওই রাতে টেনশনে ঘুম আসছিল না। আমি টয়লেটে গেলাম। টয়লেট থেকে বেরিয়ে আসার সময় একটা বাজে স্মেল পেলাম। আমি স্মেলটা ফিল করে বুঝতে পারলাম যে একটা মরা কোনো কিছুর স্মেল আসছে। তারপর আমি মুখ ধুলাম বেসিনে। হঠাৎ আমার চোখ পড়ল মিররে। আমি দেখলাম আমার পেছনে কালো কি একটা দাঁড়িয়ে আছে। পেছনে ফিরতে দেখি কেউ নাই। এরকম কিছু ঘটনা ঘটলো ওই রুমটাতে। তারপর একদিন ওই রুমের কম্পিউটারটা নষ্ট হয়ে গেল। ফার্স্টে তেমন ইম্পর্টেন্স দেয় নাই, বাট তারপর একে একে ওই রুমে অন্য সব ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেল। যেমন টিভি, ওয়াল ক্লক, তারপরে মোবাইল ফোন, এগুলো সব নষ্ট হতে শুরু করলো। তারপর বুঝলাম যে ওই রুমে আসলেই কিছু একটা প্রবলেম আছে। আবার ওই রুমে শোয়ার সময় মাঝে মাঝে কলিং বেলের সাউন্ড পেতাম, বা ডোরের কাছে গিয়ে কাউকে দেখতাম না। গেস্ট আসলে ওই রুমে রাতে ঘুমালে তারা খারাপ খারাপ স্বপ্ন দেখত। প্রায় সবাই ড্রিম দেখত যে তারা মারা যাচ্ছে, তাদের লাশ নিয়ে দাফন করা হচ্ছে। এমন অনেক ঘটনা ঘটার পর আমরা হুজুর ডাকলাম। তিনি এসে তার পালিত এক জিনের মাধ্যমে জানালেন যে ওই রুমটাতে একটা খারাপ জিন আছে এবং একটা খারাপ জিনের আসর আছে ওই রুমের উপরে। তিনি ওই রুমটা বন্ধ রাখতে বললেন আর দোয়া তাবিজ দিয়ে
ঘরটা বন্ধ করে দিলেন। আজও আমরা ওই রুমের দরজায় কান দিলে কারো কাশির মানে কারো কান্নার শব্দ, হাসির শব্দ এই সমস্ত পাওয়া যায়। এবং তিনি লাস্টে লিখেছেন যে আশা করি যে আমার ইমেলটা পড়বেন। কেউ কেউ বেশ মানে ভয়াবহ কিছু ইমেল পাঠান, সেগুলো আমরা সিলেক্ট করি এবং আমরা পড়ার চেষ্টা করি। গত সপ্তাহে আমার যে গেস্টরা এসেছিলেন তাদের মধ্যে একজন মানে খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলেন, অ্যাক্সিডেন্ট ফেস করতে হয়েছিল তাকে, এবং তার জীবনটাই অন্যরকম হয়ে গেছে যে অ্যাক্সিডেন্টের কারণে। এবং আমরা অনেকে শুনি যে উত্তরাতে যাবার পথে এরকম একটা জায়গা আছে যে জায়গাতে রেগুলার অ্যাক্সিডেন্ট হয়, এবং আমি মাঝে মাঝে যখন উত্তরায় যাই তখন মানে যাওয়া এবং ফেরার পথে দেখি যে গাড়ির কাঁচের টুকরো বা এরকম সবকিছু পড়ে আছে। সো সেরকম একটা ইমেল আমাদের গত লাস্ট এপিসোডটা শুনে তিনি আমাদের ইমেল পাঠিয়েছেন, লিখেছেন যে আমি উত্তরাতে থাকি, অদ্ভুত হলেও সত্যি যে আমি আর আমার ভাই ঠিক ওই জায়গাতে মানে গতবার উল্লেখ করা হয়েছিল যে জায়গাটি, ওই জায়গাতে এরকম একটা অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে লাস্ট ইয়ার জুন মাসের শেষের দিকে। মে 13 জুন আমি আর আমার ভাই বেলা 3টার দিকে মতিঝিল থেকে ফিরছিলাম উত্তরাতে। আমরা একটি বাসে ছিলাম। বাসটি যখন ওই জায়গাটা ক্রস করছিল তার কিছু দূর যাবার পর সাডেনলি বাসটি ডান দিকে বেঁকে গেল, আর ঠিক ওই কারটির মতোই ট্রাফিক যে আইল্যান্ড থাকে সেই আইল্যান্ডের সাথে পরপর 3বার ধাক্কা খেল, এবং গাড়ির সব কাঁচ ভেঙে গেল সেই মুহূর্তে, এবং আমি খুব জোরে বুকে ব্যথা পেয়েছিলাম। আমি যখন সংবাদ ফিরে পেলাম, আমি যখন স্বাভাবিক হলাম, দেখি বাসটি রাস্তার মাঝে চলে এসেছে, সব কাঁচ ভাঙা, অনেক প্যাসেঞ্জারের হাত পা কেটে গেছে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আমরা কিভাবে আপনি কিভাবে ধাক্কা খেলেন। উনি বললেন যে সামনে থেকে কি যেন ওনার বাসের সামনে এসেছিল, উনি বুঝতে পারেননি। যদিও তেমন ভয়ঙ্কর কোন অ্যাক্সিডেন্ট এটা না, কিন্তু আমি অবাক হচ্ছি যে আমাদের বাসটি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিল ওই কারটিও মেবি ওই জায়গাতেই অ্যাক্সিডেন্ট করেছে, এবং এটা বলে তিনি তার ইমেলটি শেষ করেছেন। যাই হোক, আমি শুনছেন এরকম অনেকেই আছেন, তো তাদেরকে আমি অবশ্যই একটা কথাই বলবো যে অবশ্যই আপনি দেশের বাইরে থাকলেও আমাদেরকে ইমেল করলে আমরা সেটা পেয়ে যাব। আমাদের সাথে এরকমই আরো একজন ঘটনা শেয়ার করতে চান, আর তিনি আমাদেরকে SMS করেছেন, লিখেছেন হাই ভাইয়া, আমার নাম বাবু, আমার বাড়ি ময়মনসিং শহরের গুলকিবাড়ি এলাকায়, বর্তমানে আমি ফ্রান্সে আছি। আমার মোবাইল নাম্বার মানে ফ্রান্সের একটা নাম্বার তিনি দিয়েছেন। রিসেন্টলি দেশে এসে তোমাদের শো শোনা শুরু করেছি। আমি আমার লাইফের একটা রিয়েল ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা 2002 সালে আমার দাদার বাড়ি ময়মনসিং জেলার ফুলপুর থানার একটি ইউনিয়নে। আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে একটা ব্রিজ আছে, এবং ওই গ্রামের মানুষ সেটাকে খারাপ ব্রিজ বলে। তাদের বক্তব্য হলো যে সন্ধ্যার পর নাকি ওই ব্রিজ দিয়ে বা এর আশেপাশে দিয়ে কেউ একা চলাফেরা করে না। অনেকেই নাকি ওই ব্রিজ নিয়ে অনেক ভুতুড়ে ঘটনা জানে। আমি যখন HSC এক্সাম শেষ করলাম তখন প্ল্যান করি যে আমাদের গ্রামে গিয়ে ঘটনাটা কি তা বের করব। বড় চাচাকে ফোন দিয়ে বললাম যে আমি আমার 2জন ফ্রেন্ড নিয়ে গ্রামে আসছি। আমরা যেদিন রওনা হলাম সেদিন গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। মজার ব্যাপার হলো আমরা যখন ওই ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটা ভ্যান গাড়িতে যাচ্ছিলাম, এবং আমরা স্পষ্ট দেখলাম যে যেই খালটার ওপর দিয়ে ব্রিজটা তার অপর পাশে 5টা কালো কুকুর একই রকম দেখতে একইভাবে সারিবদ্ধভাবে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তেমন অবাক হলাম না, ভাবলাম গ্রামের কুকুর হবে। বাট যখন ব্রিজ পার হয়ে কুকুরগুলির ঠিক কাছাকাছি চলে আসলাম তখন হঠাৎ দেখলাম আমাদের ভ্যানের চালক ভ্যান থামিয়ে দিল আর বলল এগুলো কোনো ভালো কুকুর না বা গ্রামের কুকুর না, গ্রামের হলে তিনি চিনতেন। আমরা ঘাবড়ে গেলাম, আরো বেশি ভয় পেলাম যখন দেখলাম যে আমাদের ভ্যান চালক 2-3টা ঢিল হাতে নিয়ে ওই কুকুরগুলোর গায়ে ছুড়লেন। দেখলাম ঢিলগুলো 2টা কুকুরের গায়ে লাগার পর ওগুলো নড়ল না, সবগুলো যেভাবে ছিল ওভাবেই বসে রইল। এটা দেখে আমরা শিওর হলাম যে এগুলো মানে অ্যাবনর্মাল কিছু। আমার এক ফ্রেন্ড ওর ডিজিটাল ক্যামেরা বের করে কুকুরগুলোর অনেকগুলো ছবি তুলল, এবং ওই সময় দেখলাম যে ভ্যানওয়ালা একটা বড় লাঠি নিয়ে কুকুরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও ভ্যান থেকে নেমে তার সাথে এগোনোর প্ল্যান করছিলাম, বাট আমাদের অবাক করে দিয়ে হঠাৎ কুকুরগুলো আমাদের দিকে এগোতে থাকলো।
এবার আমরা আর না এগিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর আমার এক ফ্রেন্ড দোয়া পড়ে ফু দেওয়ার পর দেখলাম কুকুরগুলো রাস্তা থেকে নেমে সরে দাঁড়ালো। আমরা দেখলাম অন্ধকারে আর কুকুরগুলোকে দেখলাম না। আমরা আবার বাড়ির দিকে স্টার্ট করলাম, মানে যাওয়া শুরু করলাম, এবং বেশ কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কুকুরগুলো আমাদের পেছন পেছন আসছে। আমরা ভ্যানওয়ালাকে জোরে চালাতে বললাম। বাড়ির কাছাকাছি গিয়ে দেখলাম কুকুরগুলো পেছনে নেই। বাড়ি পৌঁছে আমি ঘটনাটা আমার চাচাকে বললাম। উনি বললেন ওগুলো ভালো কিছু ছিল না, ভ্যানওয়ালার বাসা ছিল। ভ্যানওয়ালাটার বাসা ছিল আমার দাদার বাড়ির কয়েকটা বাড়ি পরে। উনি আমাদের নামিয়ে দিয়ে বাড়ি চলে গেল। আমরা রাতে খেয়ে শুয়ে পড়ার পর হঠাৎ রাত 2টার দিকে টের পেলাম আমরা যে ঘরটায় শুয়েছিলাম ওইটা টিনের চালে অনবরত কেউ ঢিল ছুটছে। আমাদের সবার ঘুম ভেঙে গেল এবং আমরা ঘরটা টিনের ছিল এবং দরজায় একটা ফুটো ছিল বলে আমরা আর আমার চাচা ওই ফুটো দিয়ে দেখলাম যে বাড়ির উঠোনে 5টা খাটিয়াতে 5টা কাফনের কাপড় পরা লাশ বসে আছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে গলা ফাটিয়ে পাশাপাশি বাড়ির লোকদের ডাকতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন বাড়ির থেকে লোকজন বেরিয়ে আসলো। হঠাৎ আমরা দেখলাম উঠানে কোনো লাশ নেই। ওই সময় দেখা গেল 5টা কুকুর উঠানে বসে আছে এবং লোকজন বাড়ির উঠানের কাছাকাছি যখন আসলো তখন হঠাৎ কুকুরগুলো উধাও হয়ে যায়। পাশের বাড়ির লোকজন উঠানে আসার পর আমরা ঘর থেকে বের হই। ওই সময় ঘড়িতে বাজে 3:15। আমরা আর না ঘুমিয়ে ওই উঠানে বসে সবাই পাহারা দেওয়ার ডিসিশন নিলাম। আমরা গল্প করছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ খবর আসলো যে আমাদের যে ভ্যান চালক ছিল, যে আমাদের নামিয়ে দিয়ে গেছিল, সে মারা গেছে। অথচ সে যুবক বয়সের ছিল আর সে পুরো সুস্থ ছিল। আমরা সবাই মিলে ওই টাইমেই তার বাড়ি গেলাম। গিয়ে আমরা অবাক হয়ে তার ওয়াইফের কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনলাম। ভ্যানওয়ালা নাকি অনেক রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। অনেকক্ষণ সময় পার হওয়ার পরও যখন তিনি ঘরে ফিরছিলেন না তখন তার ওয়াইফ ঘর থেকে বের হয়ে দেখলেন তার দরজার পাশেই ভ্যানওয়ালা মাটিতে পড়ে আছে, আর তার বডি থেকে কিছু দূরে আমরা যেমন দেখছিলাম তেমনই তার বর্ণনা অনুযায়ী 5টা কুকুর দূরে বসেছিল এবং ভ্যানওয়ালার বডিটার দিকে তাকিয়ে আছে। তবে উনি ভয় পাননি, উনিও ভেবেছিলেন এগুলো গ্রামেরই কুকুর হয়তো। উনি ভ্যানওয়ালার দিকে তাকিয়ে দেখলেন তার বুকে নখের আঁচড়ের দাগ। তিনি ভ্যানওয়ালাকে গা ঝাঁকি দিয়ে ডাকতে লাগলেন। হঠাৎ খেয়াল করলেন যে তার স্বামী নিঃশ্বাস নিচ্ছে না এবং তিনি মারা গেছেন। এরপর তার চিল্লাচিল্লিতে মানুষজন আসে। আমরা ওইখানে মানুষজন ভ্যানওয়ালার গায়ের আঁচড় দেখে শিওর হই যে ওইগুলো মাস্ট কুকুরগুলোর পায়ের নখের দাগ। ওই দিন ফজরের নামাজের পর ভ্যানওয়ালার লাশ দাফন করেই আমরা শহরে ব্যাক করি। গ্রামের ব্রিজটা এখনো আছে আর তাকে জড়িয়ে অনেক ঘটনাও শোনা যায়। সবচেয়ে আজব ব্যাপার হলো এত বছর পরেও ওই কুকুরগুলো এখনো মাঝে মাঝে আমরা দেখি। যদি কখনো ওই ঘটনা নিয়ে আলোচনা করি, অর্থাৎ তিনি বুঝতে যাচ্ছেন যে তিনি যখন এই ঘটনা ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা করেন তখন এই কুকুরগুলো তিনি আবার দেখতে পান। আর তারপরে আবার তিনি বলছেন আর আমার ওই দুই বন্ধু এদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। ওরাও যদি কখনো এই ঘটনা নিয়ে কারোর সাথে আলোচনা করে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারাও কুকুরগুলো দেখতে পাচ্ছেন। এবং তাই তিনি বারবার করে বলেছেন যে আমি গত 2 জুলাই ফ্রান্সে ব্যাক করেছি। খুব ইচ্ছা ছিল যে ফ্রান্সে ব্যাক করার আগে আমি স্টুডিওতে যারা শ্রোতা আছেন তাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করব, এবং আপনি চাইলে আমার বাকি 2 ফ্রেন্ডকে আপনাদের স্টুডিওতে নিয়ে যেতে পারেন, ডাকতে পারেন, ইচ্ছা করলে আপনি গ্রামে গিয়ে খবর নিতে পারেন।